আচ্ছা, এখন দেখো আমরা পরিবর্তনশীল যোজনী নিয়ে জানব। এই পরিবর্তনশীল যোজনীটা আমরা পাই কোথা থেকে ভাইয়া বলো তো? আমাদের বই একটি চার্ট আছে যোজনীর, দেখবা 86 নাম্বার পেজে। কত নাম্বার পেজ? 86 নাম্বার পেজে একটা চার্টে দেখবা কয়েকটি মৌলের একাধিক যোজনী আমরা দেখি। কী কী মৌল? তার মধ্যে ধরো আছে যে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আয়রন এবং লেড আছে, এছাড়াও কপার আছে। ঠিক আছে, এই মৌলগুলার দেখবা একাধিক যোজনী দেওয়া আছে। এখন একাধিক যোজনী আমরা কিভাবে পাই এটা নিয়ে আমরা এখন জানব। একাধিক যোজনী কিভাবে হয় একটি মৌলের। ধরো আমরা কার্বন নিয়ে শুরু করি। কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 6, তাই না? 1s2, 2s2, 2p2। এখন এটা জানার আগে আমাদের একটি জিনিস আমরা অবশ্যই হয়তো বা জানি, আবার অনেকে নাও জানতে পারি। দেখো, পি এর অরবিটাল সংখ্যা, অরবিটাল নিয়ে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। পি এর অরবিটাল কতটি বলো তো? 3টি, px, py, pz, তাই না? আর ডি উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে dx2, dxy, dyz, dzs, dzx, dx2-y2, dz2। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু লিখে দিই। দেখো, পি এর অরবিটাল হচ্ছে px, py আর হচ্ছে pz, আর ডি এর অরবিটাল হচ্ছে dxy, dyz, dzx, dx2-y2 আর হচ্ছে dz2। ডি উপশক্তি স্তরের এই 5টি অরবিটাল আছে এবং পি উপশক্তি স্তরের এই 3টি অরবিটাল আছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি পি এর অরবিটালটা নিয়ে দেখি, দেখো নিচে দেখি, এই যে এইভাবে। ঠিক আছে, px, py, pz। এখন হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি কি যে প্রতিটা অরবিটালে ইলেকট্রন একটি একটি করে আগে অবস্থান করবে। ঠিক আছে, ধরো এভাবে ইলেকট্রন আগে যাবে। প্রথমটাতে একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি। ঠিক আছে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে একটি অরবিটালে। সেক্ষেত্রে কিন্তু 3টা অরবিটাল আগে ফুলফিল করে তারপরে এখান থেকে আসবে, তাই না? তো এখানে যেহেতু পি উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, তাহলে পি এর 3টি অরবিটালের মধ্যে 2টি অরবিটালে ইলেকট্রন একটি একটি করে যাবে। সেক্ষেত্রে আমাদের তার বিজোড় ইলেকট্রন হচ্ছে 2টি। তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কতটি? 2টি। ঠিক আছে, দেখো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু 4টি। সেক্ষেত্রে সে ইলেকট্রন শেয়ার করবে, আর শেয়ার করলে আমরা বলছিলাম কি যে অধাতুর ক্ষেত্রে এটা হবে তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কার্বনের 2টি। ঠিক আছে, তাহলে এখানে তার যোজনী কত হবে? তার যোজনী হচ্ছে এখানে 2। ঠিক আছে ভাইয়া, আশা করি এই বিষয়টি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আসো নেক্সট আমরা যাই, যে এখন ধরো কার্বনের যোজনী আমরা 2 পাইলাম, কিন্তু কার্বনকে তুমি উত্তেজিত করলা। কী করলা? উত্তেজিত করলা। উত্তেজিত করে কিভাবে বলো তো? ধরো তুমি এটাকে তাপ দিলা কার্বনকে। ঠিক আছে, সেক্ষেত্রে তার সাইনটা আমরা এইভাবে নিই। কার্বনকে উত্তেজিত করলে উপরে একটা স্টার হবে। ঠিক আছে, তো দেখো 1s2, 2s1 হয়ে যাবে আর 2p3 হয়ে যাবে। এটা এইভাবে। ঠিক আছে, কিন্তু এর যদি আমরা অরবিটালের হিসাবটা আমরা দেখি, দেখো এস এর একটি অরবিটাল আর পি এর হচ্ছে 3টি অরবিটাল, তাই না? এস এর যেহেতু আগে 2টি ইলেকট্রন ছিল, দেখো আগেরটা আমরা যদি একটু লিখি, এস এ আগে 2টি ইলেকট্রন ছিল। ঠিক আছে, এখন
এসে দুইটি থেকে একটি ইলেকট্রন ওই যে আগে একটা গ্যাপ ছিল ওইখানে চলে যাবে, ঠিক আছে। আর এখানে পি এর দুইটা ছিল, দুইটাই থাকবে, এস থেকে একটি পিতে চলে যাবে। তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে তার বিজোড় ইলেকট্রন দাঁড়াচ্ছে কতটি বলতো? 4টি। তাহলে সেক্ষেত্রে তার যোজনী হবে কত? 4। ঠিক আছে ভাইয়া, যোজনী কত হবে? 4। এটা বুঝতে পারছো? আশা করি কার্বনের যোজনী কেন 2 এবং কেন 4 এটা তোমাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার। আমি আবারও রিভিউ করে দিচ্ছি। দেখো, কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p4, সেক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। সেক্ষেত্রে সে ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে। শেয়ার করলে আমরা বলছিলাম কি অধাতুর ক্ষেত্রে আমরা সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন দেখব। তো আমরা তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি যে 2টি বিজোড় ইলেকট্রন আছে অরবিটালের হিসাবে। এস এর একটি অরবিটাল, পি এর 3টি অরবিটাল, পিএক্স পিওয়াই পিজেড। আর ডি এর আছে আমরা জানি ডিএক্সওয়াই ডিওয়াইজেড ডিজেডএক্স ডিএক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডিজেড স্কোয়ার, ঠিক আছে। তো পি এর 3টি অরবিটালে 2টি ইলেকট্রন আছে এবং তার একটি অরবিটাল ফাঁকা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কার্বনকে যদি আমরা উত্তেজিত করি, তার এস থেকে একটি ইলেকট্রন সে ফাঁকা পি অরবিটালে চলে যাবে। তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন দাঁড়াচ্ছে 4টি। সেক্ষেত্রে তার যোজনী হবে 4। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার। এখন আসো আমরা কার্বনের পরে আমরা আরেকটি মৌল দেখি। ধরো ফসফরাস দেখলাম। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলো তো? 15 আমরা জানি। 1s2 2s2 2p6 3s2 3p3, তাই না? আচ্ছা, এখন আসো আমরা তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন যদি আমরা হিসাব করি, তার সর্বশেষ শক্তি স্তর কি? আচ্ছা, তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কতটি আছে বলো তো? 5টি আছে, তাই না? এই যে তৃতীয় প্রধান শক্তি স্তরে 3 আর 2 উপশক্তি স্তর মিলে এস আর পি উপশক্তি স্তর মিলে 3টি 2টি 5টি ইলেকট্রন আছে। এখন 5টি ইলেকট্রন থাকলে আমরা তো সেটি হচ্ছে অধাতু, তাই না? অধাতু যদি হয় তাহলে তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনটা আমরা দেখব। তার সর্বশেষ শক্তি স্তরে আমরা যদি দেখি, দেখো এস অরবিটালটা যদি আমরা দেখি, এসের 2টি ফুলফিল আছে এবং পিতে যদি আমরা যাই, দেখো পি এর 3টি অরবিটাল, তাই না? পিএক্স পিওয়াই আর হচ্ছে পিজেড। সেক্ষেত্রে তার 3টি যেহেতু আছে, একটি একটি করে 3টাই ফুলফিল করবে, ঠিক আছে। বিজোড় অবস্থায় যাবে হুন্ডের নিয়ম অনুযায়ী। আমি আবারও বলতেছি, ঠিক আছে। হুন্ডের নিয়ম কি ভাইয়া? হুন্ডের নিয়ম হচ্ছে ইলেকট্রনগুলো অরবিটালে যাওয়ার সময় একটি একটি করে, অর্থাৎ বিজোড় অবস্থায় প্রথমে যাবে এবং তাদের স্পিন অর্থাৎ তারা একইমুখী হবে, ঠিক আছে। এরপরে যখন আসবে তারা বিপরীতমুখী হবে, ঠিক আছে। এটা হয়তো বা তোমাদের বইয়ে না থাকলেও আমাদের ইন্টারের বা আমাদের এইচএসসির বইয়ে আছে, ঠিক আছে। তো ওইটা না হয় আমরা পরে আলোচনা করবো, আপাতত এতটুকু মনে রাখো আর কি, ঠিক আছে ভাইয়া। এখন দেখো, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কত দাঁড়াচ্ছে বলো তো? সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন কতটি? 3টি, তাই না? তাহলে তার যোজনী কত হবে? অবশ্যই 3 হবে। যোজনী 3। এখানে ফাঁকা অরবিটাল কিন্তু নাই, কিন্তু দেখো ভাইয়া পি এর কিন্তু ফাঁকা অরবিটাল নাই। এখন ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি, তার সাইনটা হচ্ছে এমন, উত্তেজিত করার। দেখো 1s2 2s2 2p6 3s2 3p3 এমন ছিল না? এখন এখান থেকে ভাইয়া এস থেকে এস এর ইলেকট্রন হয়ে যাবে একটা, আর এখানে ধরো ফাঁকা কিন্তু ডি অরবিটাল আছে, ঠিক আছে। তার ডিতে চলে যাবে এস এর একটা। আচ্ছা, এখানে প্রধান শক্তি স্তর কত বলো তো? 3 না? তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তরে কী কী উপশক্তি স্তর আছে বলো তো? আমরা যদি দেখি, ধরো এখানে আমরা একটু দেখি,
তৃতীয় প্রধান শক্তি স্তরের জন্য এল এর মান কী হচ্ছে বলো তো? 0 থেকে আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত বিস্তৃত এল এর মান। তাহলে 0 থেকে তৃতীয় যদি হই n-1 3-1, তাই না? 0 1 2, 3 থেকে 1 গেলে হচ্ছে 2, আর এর আগে 0 থেকে 0 1 2, তাহলে S P আর হচ্ছে D। 0 হলে S, 1 হলে P, 2 হলে D, তাই না? তাহলে তার আমরা দেখতে পাচ্ছি তৃতীয় প্রধান শক্তি স্তরে কিন্তু D উপশক্তি স্তরের অস্তিত্ব আছে, তাই না? কিন্তু D উপশক্তি স্তরেরটা ফাঁকা, ঠিক আছে ভাইয়া? এতক্ষণ ফাঁকা ছিল এখানে। কিন্তু তো যখন তুমি এটাকে ফসফরাসকে উত্তেজিত করবা, তখন তার S থেকে একটি ইলেকট্রন ফাঁকা D অরবিটালে গিয়ে সেখানে 5টি বিজোড় ইলেকট্রন তৈরি করবে, ঠিক আছে ভাইয়া? দেখো আমরা এখানে একটু দেখি। এই অ্যাসেটটা যদি আমরা দেখি, একটু এখান থেকে লিখতেছি, দেখো একটু বড় হবে তো। এসের 2টা ইলেকট্রন ছিল না, এই যে পিটা কোনো সমস্যা না, আমরা পি এরটা এভাবে লিখে দিচ্ছি, PX PY আর হচ্ছে PZ। আর ডি এরটা দেখো 1 2 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5, দেখো DXY DYZ DZX, এটা জায়গা হচ্ছে না, উপরে লিখতেছি, দেখো। আচ্ছা তোমরা বোঝে নাও, DX² Y² হবে এটা, আর DZ² হবে এটা, ঠিক আছে? বুঝতে পারছো ভাইয়া? এখন আসো, তাইলে S থেকে S এর যে 2টা ইলেকট্রন ছিল, S থেকে একটা ইলেকট্রন চলে যাবে এখানে, DXY, ঠিক আছে? আরও কিন্তু ডি অরবিটালের 4টি, ডি উপশক্তি স্তরে 4টি অরবিটাল ফাঁকা আছে, বুঝতে পারছো ভাইয়া? তো এখানে তার বিজোড় ইলেকট্রন কত হচ্ছে বলো তো? 3, আর 1 2 3 4 5, ঠিক আছে ভাইয়া? তো এখানে তার যোজনী হবে কত? 5টি। যোজনী কত? 5, বুঝতে পারছো ভাইয়া? আশা করি যোজনী এই যে ফসফরাসেরটাও তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া? দেখো আমি আবারও বলতেছি, ফসফরাসের আমরা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। সেক্ষেত্রে সে ইলেকট্রন শেয়ার করবে বা গ্রহণ করবে। এবং আমরা যদি ইলেকট্রন যোজনী বের করতে যাই, তাহলে আমরা বলছিলাম যে অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন যতটি ইলেকট্রন গ্রহণ করে বা তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাটা আমরা হিসাব করব, ঠিক আছে? তাহলে আমরা তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনটা আমরা হিসাব করতে গিয়ে দেখলাম যে তার S উপশক্তি স্তর পূর্ণ এবং P উপশক্তি স্তরের ও P উপশক্তি স্তর অর্ধপূর্ণ, এবং সেটা আমরা অরবিটালের হিসাবে দেখি তার অরবিটালে 3টি বিজোড় ইলেকট্রন আছে। সেক্ষেত্রে তার যোজনী হচ্ছে 3, বুঝতে পারছো ভাইয়া? আর এটাকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে তার এই যে S থেকে একটি ইলেকট্রন তার ফাঁকা ডি অরবিটালে যাবে। আর এখানে যে ফাঁকা ডি অরবিটাল আছে আমরা বুঝবো কিভাবে? আমরা তৃতীয় প্রধান শক্তি স্তরের জন্য আমরা এল এর মান বের করছি, ঠিক আছে? এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত বিস্তৃত আমরা জানি। তাহলে আমরা বের করে দেখলাম তৃতীয় প্রধান শক্তি স্তরে SPD 3টি উপশক্তি স্তরের অস্তিত্ব আছে। তাহলে এখানে ডি উপশক্তি স্তর ছিল এতক্ষণ, কিন্তু সেটা ফাঁকা ছিল। আমরা যখন এটাকে উত্তেজিত করলাম, তখন S থেকে একটি ইলেকট্রন ডি এর ফাঁকা অরবিটালে চলে যাবে, চলে গিয়ে এখানে তার 5টি বিজোড় ইলেকট্রন অবস্থা সৃষ্টি করবে। সেক্ষেত্রে তার যোজনী হবে 5, বুঝতে পারছো ভাইয়া? আশা করি এতটুকু তোমাদের কাছে খুবই ক্লিয়ার। তো এরপরে আরেকটা আমাদের জানা লাগবে, আরও কয়েকটা আছে, চলো সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নিই। দেখো এরপরে আমরা যদি সালফারের হিসাবটা দেখি, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p10, আর 2 হচ্ছে কত? 12, তাই না? আর লাগে কত? 4, 13 14 15 16। এখন আসো আমরা যদি তার হিসাবটা করতে যাই, দেখো
তার এস অরবিটাল কিন্তু এস উপশক্তি স্তর কিন্তু পূর্ণ, তাহলে তার পি উপশক্তি স্তরে যদি আমরা যাই, দেখো পিতে কিন্তু 4টি ইলেকট্রন আছে। তো পি এর অরবিটাল কিন্তু 3টি, পি এক্স, পি ওয়াই, পি জেড। আমি কিন্তু বারবার লিখতেছি না আর কি নিচে, ঠিক আছে। কিন্তু যেহেতু 4টি ইলেকট্রন আছে, একটি একটি করে গিয়ে পরবর্তীতে আবার এখান থেকে বিপরীতমুখী হয়ে ইলেকট্রন আসবে, তাহলে সেক্ষেত্রে তার যোজনী মানে অর্থাৎ তার বিজোড় ইলেকট্রন কতটি দাঁড়াইতেছে বলো তো? 2টি। তাহলে তার যোজনী কত হবে? 2। যোজনী হচ্ছে 2। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? এখন আসো আমরা যদি সালফারকে উত্তেজিত করি তাহলে কি হয়? একবার উত্তেজিত করলাম, তাহলে দেখো তো কী হয় ঘটনাটা। আমরা আর এটা হিসাবটা না করলাম, ঠিক আছে, আমরা ডিরেক্ট এখানে চলে যাই। দেখো তার এস অরবিটাল পূর্ণ ছিল, তাই না? তার মধ্যেও কিন্তু ডি এর ফাঁকা অরবিটাল আছে, 1 2 1 2 3 4 আর হচ্ছে 5, তাই না? এখন আসো তার এস কিন্তু পূর্ণ, এই যে 2টা পি এর এখানে 2টা ছিল, কিন্তু তখন যখন তাকে উত্তেজিত করবা তখন তার এখানে 2টা থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যাবে। ডিতে গিয়ে তার অবস্থাটা দাঁড়াবে এমন, তাহলে তার যোজনী কত দাঁড়াচ্ছে বলো তো? তার বিজোড় ইলেকট্রন কত হচ্ছে? 1 2 3 4, তাহলে তার যোজনী হচ্ছে 4। বুঝতে পারছো ভাইয়া? আশা করি এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আসো সালফারকে যদি আরও উত্তেজিত করি, এখানে কিন্তু আরও ফাঁকা ডি এর ফাঁকা অরবিটাল আছে, তাই না? আর এখানেও এস কিন্তু পূর্ণ আছে, তাহলে আরেকবার যদি আমরা উত্তেজিত করি, দেখো চার আর হচ্ছে 5। দেখো এখানে কিন্তু 2টি ছিল এস উপশক্তি স্তরে, তাই না? আর পিটা ঠিক আছে এমন ছিল আর এখানে ছিল। এখন এস থেকে আরেকটি ইলেকট্রন, এই যে ডি এক্স ওয়াই আসছে এটা, আর এস থেকে যাবে ডি ওয়াই জেডে, ঠিক আছে, এখান থেকে ওইখানে চলে যাবে। তাইলে তার যোজনী দাঁড়াচ্ছে 1 2 3 4 5 6টি। তার যোজনী হচ্ছে 6, তার বিজোড় ইলেকট্রন কতটি? 6টি। বুঝতে পারছো ভাইয়া? আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার। এখন আসো আবারও আমরা একটু রিভিউ করে নিই প্রথম থেকে, ঠিক আছে। আমরা পরিবর্তনশীল যোজনীর হিসাবটা আমরা দেখি আমাদের বইয়ে চার্ট থেকে, ঠিক আছে। আমরা পরিবর্তনশীল কয়েকটি মৌলের দেখলাম, একাধিক যোজনী আমরা দেখতে পাই আর কি। তো এখান থেকে আমরা দেখলাম যে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আয়রন, লেড, কপারের আমরা পরিবর্তনশীল যোজনী দেখি। তো সেক্ষেত্রে আমাদের দেখো কার্বনের হিসাবটা যদি আমরা করি, কার্বনেরটা দেখি, কার্বন 1s2 2s2 2p2, তাই না? তো এখন কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি, সেই ইলেকট্রন শেয়ার করে, তাই না, বন্ধন গঠনের সময়। তো তার যদি আমরা দেখি তাহলে তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাই তার 2টি বিজোড় ইলেকট্রন আছে, তাই না? তার 2টি বিজোড় ইলেকট্রন মানে তার যোজনী 2, কিন্তু তাকে যদি আমরা উত্তেজিত করি তার এস উপশক্তি স্তর থেকে পি এর অরবিটালে আমরা দেখতে পাই ফাঁকা অরবিটালে একটি ইলেকট্রন চলে গিয়ে তখন তার যোজনী হয় 4। আর এরপরে আসুন, বুঝতে পারছো ভাইয়া? কার্বনেরটা এতটুকু ক্লিয়ার। এখন ফসফরাসে আমরা যদি যাই, ফসফরাসের 1s2 2s2 2p6 3s2 3p3, তাই না? এখন তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাই যে তার এস উপশক্তি স্তরের অরবিটাল ফুল, আর পি উপশক্তি স্তরের 3টি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে, ঠিক আছে, অর্থাৎ বিজোড় অবস্থায় আছে 3টি, তার মানে তার যোজনী 3, ঠিক আছে। তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কিন্তু ভাইয়া 5 ছিল, তাই না? সেখানে 3টি বিজোড় ইলেকট্রন আছে। আর ফসফরাসকে যদি আমরা একটু উত্তেজিত করি দেখো, তাহলে তার আমরা জানি, দেখো তৃতীয় প্রধান শক্তি স্তরে ডি এর অস্তিত্ব আছে। কিভাবে দেখলাম আমরা? দেখো এল এর মান যদি আমরা বের করি, এসপিডিএফ তো এল এর মান, তাই না? তো সেক্ষেত্রে আমরা
এল এর মান আমরা তৃতীয় প্রধান শক্তি স্তরের জন্য দেখলাম, তার ডি এর অস্তিত্ব আছে কিন্তু সেটা ফাঁকা। তো এস উপশক্তি স্তর থেকে ফসফরাসকে উত্তেজিত করলে এস উপশক্তি স্তর থেকে ডি এর অরবিটালে একটি ইলেকট্রন চলে যাবে। আর ডি এর কতটি অরবিটাল আছে? 5টি আমরা দেখলাম, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। আর পি এর অরবিটাল আছে কতটি? পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টি। ঠিক আছে ভাইয়া? তো এখানে হচ্ছে এই বিষয়টা আর কি। এখন সালফারে আমরা আসি। এখন দেখো সালফারের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই তার 6টি ইলেকট্রন আছে। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তরে তার বিজোড় ইলেকট্রন হচ্ছে 2টি। পি এর 4টি, পি উপশক্তি স্তরে 4টি ইলেকট্রন ছিল, সেখান থেকে আমরা যদি তার অরবিটালে দেখি সেখানে 2টি বিজোড় ইলেকট্রন আছে, তার মানে তার যোজনী 2। এবং সালফারকে যদি আমরা একটু উত্তেজিত করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই তার পি এক্সের যে 2টা ইলেকট্রন ছিল সেখান থেকে একটা ইলেকট্রন ডি এক্স ওয়ে চলে গিয়ে সেখানে 4টি বিজোড় ইলেকট্রনের অবস্থা সৃষ্টি করে, তার মানে তার যোজনী 4। ঠিক আছে, আর সালফারকে যদি আমরা আরও উত্তেজিত করি, ডিতে তো আরও ফাঁকা অরবিটাল আছে তাই না, আরেকটু যদি উত্তেজিত করি তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তর থেকে তৃতীয় প্রধান শক্তি স্তরের এস উপশক্তি স্তর থেকে আরেকটি ইলেকট্রন ওইখানে চলে যাবে ডি ওয়াই জেডে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে 2p এর থেকে তো যেতে পারে না। ভাইয়া এটা তো নিম্ন শক্তি স্তর, এটা তো 2p মানে প্রধান শক্তি স্তর তো ভিন্ন, এটা তো আমাদের সর্বশেষ শক্তি স্তর নিয়ে হিসাব হবে। বুঝতে পারছো ভাইয়া? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিয়ে আমাদের হিসাব নিকাশ, এখানে এর আগের ইলেকট্রন নিয়ে কিন্তু আমাদের হিসাব নিকাশ নাই। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার।